আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং অনেকেই মনে করেন যে সংস্কারের কাজটা যদি করতে হয়, সেটাকে যদি টেকসই করতে হয়, তাহলে আমাদের সংবিধানে হাত দিতে হবে। শেখ হাসিনার সরকার সংবিধানের 1/3 অপরিবর্তনীয় করে রেখে গেছেন, সেখানে হাত দেওয়া যাবে না। কেউ কোনোদিন অনির্বাচিত ক্ষমতায় আসতে পারবেন না। আমরা দেখলাম সেটা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এবং জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে। এখন সংবিধান নিয়ে যখন কথা হচ্ছে, অনেকেই আলোচনা করছেন যে সংবিধান কি সংস্কার হবে, অ্যামেন্ডমেন্ট হবে নাকি পুনর্লিখন হবে। অ্যামেন্ডমেন্ট হলে পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টের রাজনৈতিক দল যে ক্ষমতায় যাবে তার 2/3 মেজরিটি থাকলে সে করবে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থেকে যে অঙ্গীকার করে, ক্ষমতায় গিয়ে সেটা প্রতিপালন করে না। এটা একটা সংকট, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সংকট। তাহলে কি হতে পারে? এটা কি পুনর্লিখন করা দরকার? অনেকে মনে করেন সংবিধানের মধ্যে এত কাটাছেঁড়া হয়েছে, এত কন্ট্রাডিকশনস আছে, 72 থেকেই এটা যেহেতু কপি পেস্টের একটা সংবিধান, এটার মধ্যে অনেক দুর্বলতা আছে এবং শেখ হাসিনা যা করে গেছেন বিভিন্ন সংশোধনের মধ্য দিয়ে, এটা আসলে নতুন করে লেখা দরকার। নতুন করে লিখতে গিয়ে এটা কি পুরনো সব বাদ যাবে? না। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটির জন্ম হয়েছে এবং সেই সময়কার জন আকাঙ্ক্ষা আমাদের সংবিধানের মধ্যে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ছিল এবং সেটার একটা প্রতিফলন অবশ্যই সংবিধানে থাকতে হবে। 71কে অস্বীকার করে বাংলাদেশ হবে না, বাংলাদেশ এগোবে না। কিন্তু বাংলাদেশ কি সেই 1971 সালে থাকবে? পৃথিবী তো 53 বছর অনেক বদলে গেছে। তার মধ্যে 90-এর অভ্যুত্থান, 24-এর এই যে মহা অভ্যুত্থান, এখানে যে বিশেষ করে তরুণদের যে আকাঙ্ক্ষা, সেটা কিভাবে সন্নিবেশিত হবে? সেটা তো সংবিধানে থাকতে হবে। সংবিধান কোনো আইন নয়। আমাদের আইনজীবীরা সংবিধান লেখার সঙ্গে যুক্ত ছিলেন দেখে এটা তার আইন বলে চালিয়ে দিয়েছেন। ব্রিটেনে তো সংবিধান লিখিতই না, এটা একটা কালচার, এটা জনতার উইল। জনগণ যা চায়, জনগণের অভিপ্রায় হচ্ছে সংবিধান। এবং আপনার যদি সাংস্কৃতিক মান উন্নত হয়, আপনি না লিখেও সেটা চালাতে পারেন। সো সংবিধান পুনর্লিখন কিনা, সংবিধান পুনর্লিখন করলে কিভাবে হবে? নানা পদ্ধতিতে হতে পারে। অনেকে বলছেন অনেক দেশে এত বছর লেগেছে, আমাদেরও কি এত বছর লাগবে, আমরা কি এত বছর করব? আপনার যদি সদিচ্ছা থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থেকে যে অঙ্গীকারগুলো করেছেন, আপনি যদি তাদেরকে এক জায়গায় আনতে পারেন, তাদের থেকে কমিটমেন্ট আদায় করতে পারেন, প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং তারা যদি সেগুলোকে সমর্থন করে, তাহলে সেটা তারা মানবেন না কেন? ঠিক আছে, আপনার কাছে আমি করে দিচ্ছি, আপনি তো করবেন। আপনি এন্ডোর্স করেন, ক্ষমতায় এসে রাটিফাই করেন, অনেক কিছুই করতে পারবেন। আমি মনে করি না এগুলো কূট বিতর্ক, এগুলো খুব অস্বাভাবিক। আলোচনাটা শুরু হয়েছে আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত, থিঙ্ক ট্যাঙ্ক বা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটা আলোচনার মধ্য থেকে। আমরা যেহেতু সংস্কারের কথা হচ্ছে, বাংলাদেশে কি কি ধরনের সংস্কার থাকে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সময় কি কি ধরনের সংস্কার, সেগুলো নিয়ে আমরা জনগণের সঙ্গে, এক্সপার্টদের সঙ্গে এবং পরবর্তী পর্যায়ে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে চাই। কথা বলে একটা সুপারিশনামা তৈরি করতে চাই জনগণের জন্য এবং রাজনৈতিক দলগুলোর জন্য এবং সরকারের জন্য। সেই লক্ষ্যে আমরা কিছু ডায়ালগ শুরু করেছি। ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন, আমরা সংস্কার শব্দটা ব্যবহার করছি না, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য। তার মধ্যে সংবিধান একটা বিষয়। আমরা এই প্রোগ্রাম ডিক্লেয়ার করবার সময় একটা প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার করবার জন্য, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় আমাদের একজন উপদেষ্টা প্রফেসর আলী রিয়াজ, যিনি যুক্তরাষ্ট্রে থাকেন, তিনি সংবিধান পুনর্লিখনের কথা বলেছেন। এটা সিজিএস এর বক্তব্য না, এটা তার ব্যক্তিগত বক্তব্য। আমিও পুনর্লিখনের পক্ষে এবং আমি সহজ করে বললে, সদিচ্ছা থাকলে আমি মনে করি 1 বছরের মধ্যে সংবিধান পুনর্লিখন করে সংবিধানকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে অনুমোদন করিয়ে সকল বৈধতা দিয়ে 1 বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব, যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে। কিন্তু আমার কথা মানেই কিন্তু সবসময় সিজিএস এর বক্তব্য নয়, এটাও মাথায় রাখতে হবে। সো আমরা সিজিএস কিছু বলিনি, আমরা আসলে এটা একটা ধারণা ছুড়লাম, কিন্তু আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত করতে হবে সেটাই একটা রিকমেন্ডেশন হিসেবে, পলিসি ব্রিফ হিসেবে সবার সামনে তুলে ধরব। সো আমি মনে করি এই বিতর্কে অনেকে আমাদেরকে নিয়ে নানা রকমের কথা বলছে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না, কিন্তু আমরা আমাদের কথাটা পরিষ্কার করে বলতে চাই। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সংবিধানের কাঠামোর মধ্যে থেকে যে কোনো রকমের সংস্কার করে তেমন কোনো ফল পাওয়া যাবে না। এই সংবিধান সংশোধন করেছে ব্যক্তির প্রয়োজনে, ভালো কারণেও খারাপ কারণে, দলের প্রয়োজনে, গোষ্ঠীর কারণে। কেননা এই যে শেখ হাসিনা যে স্বৈরাচারী হয়ে উঠলেন,
এটা কিন্তু এই সংবিধান তাকে সুযোগ দিয়েছে। তারা কিন্তু সংবিধান দেখিয়ে এই কাজটি করেছেন, বলছেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না। কেননা এই সংবিধানের কাঠামোই ফ্যাসিবাদের সহায়ক হচ্ছে। অবশ্যই এখানে ভালো দিকগুলো আমাদের গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের দরকার একটা নতুন সংবিধান, নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান। আমি এটাকে নতুন স্বাধীনতা বলতে চাই না, কিন্তু বাংলাদেশটা যে নতুন করে আমাদের করতে হবে, এর খোলনলচ যে পাল্টাতে হবে, আমূল বদলে দিতে হবে, সেই বিষয়ে আমার কোনো ভিন্ন মত নেই। এই যে ফ্যাসিবাদ, শেখ হাসিনার যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদকে আমরা সাংবিধানিক ফ্যাসিবাদ বলছি, কারণ পলাতক হাসিনা সংবিধানকে একটা শেখ পরিবারের দলিলে পরিণত করেছিল। আর এটার যাত্রা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের হাত ধরে সেই ৭২ সালে। ফলে এই গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে জরুরি হলো জনগণের অভিপ্রায়কে ধারণ করতে পারে এমন একটা সংবিধান, যেটা আমাদের প্রয়োজন। সংবিধান মানে আইনি কোনো কিতাব নেই। আমি আগেও বলেছি, শুরুতেই বলেছি, সংবিধান বলতে আমরা অনেক সময় জটিল আইনের বিধান বুঝি, কিন্তু এটা হতে হবে জনগণের রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষার আলোকে প্রণীত একটা জাতীয় ঐক্যের ভিত্তি পুস্তক, ভিত্তি বই। সংবিধান কোনো এক্সপার্টের বিষয় নেই, সংবিধান কোনো আইনজীবীর বিষয় নয়। সংবিধান এমন একটা দলিল যেটা সাধারণ জনগণও বুঝবে। সে হয়তো লিখতে পারবে না, সে হয়তো পড়তে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু সে অন্তত বুঝবে। আর ব্যাখ্যা করবার জন্য তো আদালত রয়েছে। সংবিধান বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আদালতের নেই, সেটা জনগণের প্রতিনিধিদের দায়িত্ব। আদালত সেটার ব্যাখ্যা দেবে মাত্র। জনগণের যে কমন ইচ্ছা বা স্পিরিটের বহিঃপ্রকাশ করবে এমন একটা সংবিধান আমাদের দরকার। এটা রাজনৈতিক প্রক্রিয়ায় ঠিক হবে, আর আইনি বিষয়গুলো পরে জনগণের প্রতিনিধিরা ঠিক করবেন। কাজে আমি মনে করি সংবিধান এমন ঠাউস একটা বই হতে হবে, এর কোনো মানে নেই। বই না লিখেও যদি আমাদের সাংস্কৃতিক মান উন্নত হয়, তাহলেও একটা সংবিধান হতে পারে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মতো একটা সংবিধান ছোট্ট একটা চটি বইতেই ধরা থাকতে পারে, 15-16-20 পৃষ্ঠারও হতে পারে। আর অবশ্যই তাতে অতীতের সব মুক্তির আন্দোলনের লিগ্যাসির স্বীকৃতি থাকবে। কিন্তু এখনকার সংবিধান হতে হবে 2024-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, নতুন যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার আলোকে হতে হবে। এটা একটা চেঞ্জি সংবিধান হতে হবে। পুরনো আমলের রাজনৈতিক কুমতলব বাস্তবায়নের সব পথ বন্ধ করে সততা ও নীতির একটা রিফ্লেকশন থাকতে হবে নয়া সংবিধানে। এগুলো নিয়ে আমি বিস্তারিত বলেছি এর আগেও, এবং ভবিষ্যতেও বলা অব্যাহত রাখবো। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।